দেখুন, পাকিস্তানের অন্দরে তো নিজেদের মধ্যেই এক প্রকার প্রত্যাঘাত লেগে রয়েছে, কারণ বালুচ আর্মি তারা একের পর এক অ্যাটাক করছে এবং তার পাশাপাশি পাকিস্তানের আর্থিক যে মন্দার দিক সেটাও আমরা সকলেই ইতিমধ্যেই জানি। অন্যদিকে সিন্ধু জল সমঝোতা চুক্তি স্থগিতের পথে, আর সেই জল যদি আটকে দেওয়া যায় তাহলে পাকিস্তানকে এক প্রকার রুখা শুকা হয়ে থাকতে হবে। আবার অন্যদিকে পাকিস্তানে ভূমিকম্প অর্থাৎ প্রকৃতির মার, এই প্রত্যেকটা বিষয় থেকে এক প্রকার আটকে থাকা সেই পাকিস্তান যুঝে নিতে পারবে ভারতের সঙ্গে, এই প্রশ্ন রয়েছে আমাদের সকলের। অন্যদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার পর যেভাবে ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের দিকটা অর্থাৎ জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 সেনাবাহিনীকেই রীতিমতো নির্দেশ দিয়েছেন সবসময় প্রস্তুত থাকার জন্য। আঘাতের প্রত্যাঘাত পাল্টা হবে, প্রয়োজন মতো সিদ্ধান্ত নিতে পারবে সেনা। আর সেখান থেকে এই মুহূর্তে আরো একটা নাম উঠে আসছে, সেই নাম অতি পরিচিত নাম। কে তিনি? হাফিজ সৈয়দ। 26/11 হামলা এবং সেই হামলার মূল চক্রী এই হাফিজ সৈয়দ, তার কোথাও একটা পেহেলগাঁও কাণ্ডের সঙ্গেও যোগ রয়েছে এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরেই আঁটো করা হলো তার নিরাপত্তা। পেহেলগাঁও হামলার পরেই আইএসআই এবং পাকিস্তানের সরকারের তরফে লস্কর-ই তৈবার এই প্রধান হাফিজ সৈয়দ, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে পাকিস্তানেই রয়েছে এই হাফিজ সৈয়দ, লাহোরের একটি জনবহুল এলাকায় বর্তমানে রয়েছেন 26/11 মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দ। অন্যদিকে আবার কি জানা যাচ্ছে না, পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে হাফিজ সৈয়দকে। তার বাড়ি, তিনি যেখানে রয়েছেন, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। শুধু তাই নয়, যেখান থেকে সমস্ত রকম গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এখানেই একের পর এক বিষয়, একের পর এক তথ্য যেভাবে সামনে আসছে, তাতে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সূত্র মারফত যে ছবি আমরা পেয়েছি, এই বাড়িতেই রয়েছেন হাফিজ সৈয়দ, যার 1 কিলোমিটার এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, ড্রোনের নজরদারি চলছে। গোটা বাড়িটিকেই একটি জেলে রূপান্তরিত করা হয়েছে, অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে হাফিজ সৈয়দকে। পেহেলগাঁও হামলার পিছনে হাফিজের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। 2008 সালের মুম্বাই হামলার অন্যতম এই চক্রী 77 বছর বয়সী লস্কর-ই তৈবার এই কুখ্যাত জঙ্গি, তাকে এই মুহূর্তে তার বাড়িটাকেই এক প্রকার জেলের মতো করে সাজিয়ে কড়া নিরাপত্তা, সেই বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে তার বাড়ি। সিসি ক্যামেরা, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। লরেন্স বিষ্ণোই সিন্ডিকেটের তরফে বুধবারই সমাজ মাধ্যমে পেহেলগাঁও হত্যাকাণ্ডের এই হাফিজ যুক্ত বলে উল্লেখ করা হয়েছিল। শুধু তাই নয়, তাকে টার্গেট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর সেই টার্গেট পয়েন্ট থেকে বাঁচানোর জন্য হাফিজকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা বেষ্টনীতে তাকে মুড়ে ফেলা। অন্যদিকে পাকিস্তানের একজন মূল্যবান ব্যক্তি এই হাফিজ, সেই হিসেবেও তাকে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে যখন পেহেলগাঁও জঙ্গি হামলায় জঙ্গিদের খোঁজ চালাতে এনআইএ এর ডিজি সহ অন্যান্য আধিকারিকরা তারা পৌঁছে যাচ্ছেন পেহেলগাঁওয়ে, তারা সেখানে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন। এই 26 জন নিহত হওয়ার পিছনে কারা রয়েছে, এই জঙ্গিদের খোঁজ পাওয়ার জন্য বিভিন্ন দিকে সেনা তল্লাশি চলছে ইতিমধ্যে। অন্যদিকে দাঁড়িয়ে একের পর এক ঘটনা, পাকিস্তানের ক্ষেত্রেও একের পর এক স্টেপ নেওয়া হয়েছে, তেমন একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। কি সেই পদক্ষেপ? কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ভারতের আকাশ সীমা যা কিনা পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই প্রত্যেকটা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা। গত 7 দিন ধরে যেভাবে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে, তার প্রত্যাঘাতে জবাবও দিচ্ছে পাল্টা ভারতীয় সেনা।
অন্যদিকে যে পরিস্থিতি তাতে জানা যাচ্ছে যে 3 বছর পর, কম করে 3 বছর পর নতুন করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে আসিম মালিককে। অন্যদিকে 77 বছর বয়সী লস্করি তৈবার এই প্রধান হাফিজ সৈয়দ 26/11-র মূল চক্রী। একদিকে তার নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে, তার বাড়িতে যেমন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে গোটা এলাকা জুড়ে 1 কিলোমিটার সার্ভেলেন্সে, এবং তার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এবং অন্যদিকে যে পরিস্থিতি, অর্থাৎ লরেন্স বিশনোই রীতিমতো যে কথা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে হাফিজ সৈয়দের নিরাপত্তা দেওয়ার জন্য আইএসআই এবং পাকিস্তানের তরফে তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে সূত্র মারফত তেমনটাই খবর। এই নিরাপত্তার আঁটো বেষ্টনী সাধারণের সঙ্গে, সাধারণের মধ্যেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে বাড়িতে তিনি রয়েছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সূত্র মারফত, যে ছবি আমরা পেয়েছি, তাতে গোটা পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে। কারণ অন্যান্য ক্ষেত্রেও এই একইভাবে একের পর এক ঘটনার, জঙ্গি হামলার, ভয়াবহ নৃশংস হামলার মূল চক্রী হিসেবে থাকা হাফিজ সৈয়দ, যাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। হাফিজ সৈয়দের বাড়ির স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ভারত ও আমেরিকার ওয়ান্টেড লিস্টের 1 নম্বরে থাকা এই হাফিজ সৈয়দ পেহেলগাঁও জঙ্গি হামলাতেও যার যোগ স্পষ্ট হচ্ছে, আর তারপরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এই হাফিজ সৈয়দের। হাফিজ সৈয়দের যেভাবে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, পাকিস্তান তার যেভাবে টেক কেয়ার করছে, এই গোটা ছবিগুলোর দিকে নজর রাখার পাশাপাশি আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। দেবাশিস বাবু, এই হাফিজ সৈয়দ 26/11-র এই হামলার মূল চক্রী, মাস্টার মাইন্ড, তার সঙ্গে পেহেলগাঁও হামলার যোগ রয়েছে এমনটাও সূত্র মারফত খবর আসছে। শুধু তাই নয়, আইএসআই এবং পাকিস্তানের সরকারের তরফ থেকে তাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সিসি ক্যামেরা থেকে শুরু করে ড্রোনের নজরদারি, একদম যেভাবেই হাফিজ সৈয়দকে তুলোয় মুড়ে রাখছে পাক সরকার। কিভাবে দেখছেন, কি বলবেন, বা পরিস্থিতি, অর্থাৎ পেহেলগাঁও হামলার সঙ্গে তার যদি সরাসরি যোগ থাকে, তাহলে এই পরিস্থিতি আরো কতটা ভয়ানক করবার ছকে তারা ছিলেন? হাফিজ সঈদ তো নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় রয়েছেন, সমৃদ্ধ জাতিমঞ্চের যে নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় রয়েছে তার মধ্যে তিনি আছেন প্রথম সারিতে, এবং সারা বিশ্ব ওনাকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে এবং নিন্দাও করেছে। কিন্তু পাকিস্তান তাকে আশ্রয় দেয়, কারণ পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে সন্ত্রাসবাদকে শুধু পোষণও করে না, তোষণও করে। কারণ আমরা জানি দাউদ ইব্রাহিম, যিনি আমাদের ভারতবর্ষে বড় নাশকতামূলক কর্মকাণ্ডে, মুম্বাই এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ উড়িয়ে দেওয়ার মতো ঘটনা, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। করাচিতে আছেন বলে খবর। এছাড়া ওসামা বিন লাদেনকেও আফটাবাদে আশ্রয় দিয়েছিল পাকিস্তান সরকার। সুতরাং যে রাষ্ট্রের রণনীতিতে সন্ত্রাসবাদকে সামনে রেখে প্রতিবেশী দেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা, সেই রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব। এবং হাফিজ সঈদ 26/11-র ঘটনায় জড়িত, সেটা প্রমাণিত। এবং তিনি পাকিস্তানে বসে, পাকিস্তানি সরকারের মদতে তিনি বহাল তবিয়তে অন বিহাফ অফ আইএসআই তিনি কিন্তু এই ছক কষে গেছেন দীর্ঘদিন ধরে। তিনি কিন্তু আবার প্রতিশোধ নেওয়ার জন্য, পুনরায় প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড জম্মু কাশ্মীরে করেই যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরেও অল্প বিস্তর করে গেছেন সীমানা অতিক্রান্ত সন্ত্রাসবাদ, এবং ওই মগজ ধোলাইয়ের মাধ্যমে কাশ্মীরের যুবকদেরকে জিহাদি ভাবনা উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার একটা অবদান রয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাকিস্তান তাকে যে নিরাপত্তা দিচ্ছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং সরকারের তরফ থেকে তৎপর হয়ে তারা বুঝে গেছে এবার এই হাফিজ সঈদকে হয়তো হাফিজ সঈদ আক্রান্ত হতে পারে। এটা বোঝা যায় পরিষ্কার যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের জন্য একটা স্বর্গরাজ্য, এবং সেই জন্য সন্ত্রাসবাদীদের যত্ন করে রাখে। তৃতীয়ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাকিস্তান এই ঘটনার পরে কিন্তু অনেকটা
ভারতের তরফ থেকে যখন মানে বলা হয়েছে আমরা মানে উপযুক্ত ব্যবস্থা নেব, তখন থেকে পাকিস্তান যখন রণপ্রস্তুতি নিচ্ছে, রণকৌশল সাজাচ্ছে, পাশাপাশি পাকিস্তান ভয়ও পাচ্ছে, অর্থাৎ তারা বুঝতে পেরেছে ভারত যদি অ্যাটাক করে, কারণ ইতিমধ্যে বলা হয়েছে, নরেন্দ্র মোদী দুদিন আগে বলে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে, তারা মানে উপস্থিত বুদ্ধিমতো পরিস্থিতি অনুযায়ী তারা যে কোনো অ্যাটাক করতে পারে, যে কোনো অপারেশন করতে পারে। অর্থাৎ পাকিস্তান বুঝে গিয়েছে এই অবস্থায় ভারত যে কোনো কার্যক্রম পাকিস্তানের বিরুদ্ধে নিতে মানে প্রস্তুত। এবং সেনাবাহিনীর যে অধিকর্তা পাকিস্তানে, তিনি তো পলাতক বা নিখোঁজ, ফলে এই দিশাহীন একটি রাষ্ট্র যারা মনে করছে যে সামরিক বাহিনী যখন দুর্বল, তাহলে আমাদের এই মিলিটেন্সি যারা চালায় আর কি, জঙ্গি, তাদেরকে ভালো করে সুরক্ষিত রাখতে হবে। তাদের মাধ্যমে তো ভারতকে যদি আবার পাল্টা চাপ দেওয়া যায়, সুতরাং এমন একজন প্রধান চক্রী হচ্ছে জঙ্গিদের হাফিজ সাইদ, সুতরাং তার নিরাপত্তা পাকিস্তান বাড়াবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবাশিস বাবু একটা বিষয় একটু জানতে চাইবো, যেমন 2022 ইমরান সরকারের পতনের পর প্রায় তিনটে বছর এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে, অর্থাৎ এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রধান হিসেবে একজনকে নিয়োগ করা হলো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী তিনি ভরসা রাখলেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিকের উপর, এবং এই গোটা পরিস্থিতি অর্থাৎ প্রত্যাঘাত আসবে ভারতের তরফ থেকে, সেটা মোকাবিলা করবার জন্য যেভাবে পরিকল্পনা বা এক প্রকার থরহরিকম্প পাকিস্তান, তাতে এই এত বছর পর একটি পদে নিয়োগ করা, সেখান থেকে দাঁড়িয়ে পরিচালনা করা পাকিস্তানের কাছে কতটা ঝক্কির বা কতটা সহজ? এখন পাকিস্তানের যে রণনীতি যারা তৈরি করে, তিনটে উইংস আছে, একটা সামরিক বাহিনী, একটা আইএসআই, একটা রিলিজিয়াস মাস্টার যারা রয়েছেন, এবং এই রিলিজিয়াস মাস্টারদের সাথে লিঙ্ক থাকে জঙ্গিদের, এবং আবার তিনটে বিভাগ আবার সমন্বয় করে একে অপরের সাথে। এখন সামরিক বাহিনীর উপর আস্থাটা কিছুটা মানে হারিয়ে ফেলেছে সরকার, কারণ ওদের যে সামরিক বাহিনীর যে প্রধান জেনারেল মনির, উনি তো প্রায় কোনো কনফিডেন্স দেখাতে পারছে না, যত উচ্চবাচ্য করছেন পাকিস্তানের নেতা মন্ত্রীরা এবং পাকিস্তানের আইএসআই এর শুধু আইএসআই কে মনে সামনে রেখে পাকিস্তান একটা নতুন রণকৌশল নিতে চাইছে। কিন্তু এতে করে বোঝা যাচ্ছে পাকিস্তান কোথাও একটা সমন্বয়ের অভাবে ভুগছে, বা যুদ্ধ যদি হয়, মুখে যতটা বলছে ওরা প্রস্তুত নয়। তার জন্য এই ধরনের পদক্ষেপ যখন নেয় কোনো প্রতিবেশী, মানে আমাদের কি বলবো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, যে কোনো দেশের পক্ষে বুঝতে হবে ওদের রণকৌশল ঠিক নেই, ওরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। সুতরাং এমন একটি রাষ্ট্র যেখানে আমরা শুনছি কিছু সামরিক বাহিনী কর্তা ব্যক্তি পরিবারের লোকদের বিদেশে পাঠিয়ে দিয়েছে, এবং তারা নিজেরাও কেউ চলে গিয়েছেন, কেউ আবার রিজাইন দিয়েছেন। অর্থাৎ একটা ভীতি কাজ করছে পাকিস্তানের, কারণ বোঝা গেছে যদি পরিস্থিতির শিকার, আমরা জানি না যুদ্ধ হবে কিনা, কিন্তু যদি হয় তারা জানে তাদের অবস্থানটা কোথায় এবং ভারতের অবস্থান কোথায়। যেহেতু ভারত অনেকটা এগিয়ে রয়েছে এবং ভারতের জনমতের একটা বড় চাপ রয়েছে, সরকারেও চাপ রয়েছে, সুতরাং যদি যুদ্ধ হয় সেটা খুব মারাত্মক যুদ্ধই হবে, করা প্রতিঘাত হানবে ভারত। সুতরাং এই ভয়ে ভীত হয়ে পাকিস্তান তো রণকৌশলের দিক দিয়ে একটু মানে কনফিউজড আর কি, মানে একটা ডিলেমাতে রয়েছে। একেবারে দেবাশিস বাবু আমাদের সঙ্গে থাকুন, কারণ একটা বিরতির সময় হয়েছে, তবে এখান থেকে অর্থাৎ বাঘ ভীতি যেভাবে প্রকট হচ্ছে এবং তার পাশাপাশি যেভাবে হাফিজ সাইদ যাকে তুলোয় মুড়ে রাখবার একটা বিভৎস পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। একদিকে লাগাতার অন্তত পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে গত 7-8 দিন যাবৎ যেভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন হচ্ছে, পাকিস্তান সেনা তা লঙ্ঘন করছে এবং সংঘর্ষে যেন সীমান্তে যেন সংঘর্ষ লেগেই রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে একের পর এক ঘটনা যার যোগ্য জবাব ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছে বলেও ভারতীয় সেনার সূত্র মারফত খবর। আর সেখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি পাকিস্তানে, সেখানে তারা তাদের নিজেদের নিরাপত্তার তাগিদে, কারণ আমরা সকলেই দেখেছি যে কিভাবে বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তান তারা পাকিস্তানের অন্দরে স্বাধীন প্রদেশ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, নানানভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে, নানান ঘটনা ঘটছে। পাক সেনা তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারছেন না। এখান থেকেই আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, জঙ্গি আস্তানা বা জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান, এটা বোধহয় আমার দর্শকদের, আমাদের সকলেরই খুব ভালো মতো জানা, কিন্তু পাকিস্তানের নিরাপত্তার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে হাফিজ সাইদ তার নিরাপত্তা কি এখন অন্যতম বা সব থেকে জরুরি একটি বিষয়, যেভাবে তাকে নিরাপত্তার তুলোয় মুড়ে রাখা হচ্ছে? দেখুন, পাকিস্তান তো সব সময় জঙ্গিদেরকে মাথায় তুলে রাখে, মদত দেয়, ফলে একটি জঙ্গি রাষ্ট্রে জঙ্গিরা মানে কি বলবো বীরের সম্মান পায় পাকিস্তানে। সুতরাং হাফিজ সাইদ একজন অন্যতম চক্রী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের, এবং পাকিস্তানের অন্যান্য যে সন্ত্রাসবাদী গ্রুপ রয়েছে সেখানে খুব মান্যগণ্য ব্যক্তি, একটা মসিহা মানুষ আর কি। তো
তার নিরাপত্তার মাধ্যমে এটা প্রমাণ করতে চাইছে যে জঙ্গি যারাই জঙ্গি ছোট ছোট জঙ্গি নেতা রয়েছে বা ক্যাডার রয়েছে তারা নিরাপদ পাকিস্তানে। সুতরাং পাকিস্তান রাষ্ট্র তাদের ভরণ পোষণের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব নেবে। সুতরাং পাকিস্তানের যে জঙ্গি আতুরঘরগুলো রয়েছে, বিভিন্ন ইলিগাল মাদ্রাসাগুলো যেখানে জঙ্গির আতুরঘর, সেই মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারাও নিরাপদ, এবং এই জঙ্গি তারাও মানে বার্তা পাচ্ছে, উৎসাহিত হচ্ছেন যে তাদের জন্য এই রাষ্ট্রটি আদর্শ রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের যা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তারা সবসময় তাদের পাশে থাকবেন। সুতরাং পাকিস্তান যে জঙ্গি তৎপরতার লাইন থেকে ছড়ছে না, এই র্যাডিক্যাল ইসলাম পাকিস্তানে যে আরো জাঁকিয়ে বসবে, এই কর্মকাণ্ড থেকে পরিষ্কার সরকারের, অর্থাৎ পাকিস্তানই আছে। যতই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা করুক, সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে তকমা দিক, আমেরিকাও দিয়েছে, ইউএনও দিয়েছে, কিন্তু পাকিস্তান সরবে না। কারণ এটা যদি এই মূল নীতি থেকে সরে যায়, তাহলে পাকিস্তান রাষ্ট্র যারা চালাচ্ছেন এই তিনটি উইংস, তাদের অস্তিত্ব বিপন্ন হবে। সাধারণ জনগণের কথা যদি শোনেন, নিরাপত্তার কথা ভাবেন, জনস্বাস্থ্যের কথা ভাবেন, আর্থিক উন্নয়নের কথা ভাবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাকিস্তানকে শক্ত করার কথা ভাবেন, তাহলে তো তাদের অস্তিত্ব বিলুপ্ত হবে। তাই তাদের নিজেদের স্বার্থে এই মেকানিজমটা বজায় রাখবেন এবং এই জঙ্গিদেরকে বরাবরই মদত দেবেন। এই দেবাশিসবাবু, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে একের পর এক পেহেলগাঁও জঙ্গি হামলার পর একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে, ধ্বংস করে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে আদনান শাফি থেকে শুরু করে আদিল ঘড়ি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা ভয় ভীতি কি বাড়ছে? অন্যদিকে আমরা দেখলাম যে লরেন্স বিষ্ণোই সিন্ডিকেটের তরফ থেকেও রীতিমতো হাফিজকে টার্গেট করা হচ্ছে বা টার্গেট করে হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে। তাহলে তার মোকাবিলা পাকিস্তান কিভাবে করবে? তার জন্যই কি নিরাপত্তা? হ্যাঁ, দেখুন, ভারতের তরফ থেকে তো আর জঙ্গি হানা করবে না, যদি হয় সামরিক উপায়েই করবে। তাহলে যখন যদি ফুল ফ্লেজের যুদ্ধ হয়, তাহলে তো হাফিজ সাহিব যেখানে আছেন যে এলাকায়, সেটাও ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে অবশ্যই তথ্য আছে, সেই সমস্ত এলাকায় তো আক্রমণ হবেই। এখন আমরা তো পাকিস্তানের মতো জঙ্গি সাপ্লাই করে আর আক্রমণ করবো না। ফলে ভারতের তরফ থেকে নজরদারি অবশ্যই আছে, একদিকে ইন্টেলিজেন্স, একদিকে স্যাটেলাইট, একদিকে অন্যান্য সোর্স যে রয়েছে সেখানে খুব তৎপর। সুতরাং আটঘাট বেঁধেই, মানে পাকিস্তানের কোথায় কত দুর্বলতা আছে, সামরিক ঘাঁটি রয়েছে, প্রধান জঙ্গিরা কোথায় আছে, সেই তথ্য নিয়ে যদি যুদ্ধ সত্যিই হয়, তাহলে সেইভাবে ভারত অগ্রসর হবে, রণকৌশল নিয়ে সেইভাবে আক্রমণ করবে। সুতরাং পাকিস্তান হয়তো কোথাও থেকে একটা মনে হচ্ছে ওদের যে ইন্টেলিজেন্স, যে ভারত হয়তো খুব তৎপর, আগামী দিনে এই জঙ্গিরা মূল টার্গেট। সুতরাং জঙ্গিদের নিরাপত্তা দেওয়া তাদের প্রয়োজন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে জঙ্গিদের আঁতুড়ঘরে ওঠা বা জঙ্গিদের নিরাপত্তা দেওয়া বা তাদের কাছে হাফিজ সঈদ একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তাকে নিরাপত্তা দেওয়া, সাধারণের মাঝেই তার বাড়ি এবং সেটাকে জেলের মতো করে সংরক্ষিত করা, এই প্রত্যেকটা স্টেপ পাকিস্তান সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। আইএসআই পূর্ণ সমর্থন করছে, সহযোগিতা করছে। এখান থেকে দাঁড়িয়ে এই নতুন করে জাতীয় উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হলো, তার কতটা প্রভাব পাকিস্তানে পড়তে পারে বলে আপনার মনে হয়? পাকিস্তানে এই যে যখন এই কার্যক্রমগুলো নেয়, জনগণ কি ভাবে এটা ভেবে তো নেয় না। সুতরাং পাকিস্তান মনে করছে যে সামরিক বাহিনী অপেক্ষা আইএসআই এর লোক বেশি বিশ্বস্ত হতো পাকিস্তানে। সুতরাং এদেরকে যদি নিরাপত্তা বাহিনীর প্রধান উপদেষ্টা হিসেবে বসানো যায়, তাহলে সরকারের কথা মেনে চলবে এবং সরকার যেইভাবে চালাতে চায় সেইভাবে চলবে। এবং পাকিস্তানে বর্তমানে যে পরিস্থিতি, সেখানে আগামী দিনে যে মনে হচ্ছে ইমরান খান, আমি দেখলাম যে ইমরান খান জেল থেকে মুক্তি পেতেও পারে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে ইমরান খান অপেক্ষিত ভালো ছিল, শাহবাজ শরীফ থেকে ভালো ছিল, এবং পশ্চিমী দুনিয়াও তাকে চাইছে। সুতরাং এমন একটা ইঙ্গিতে তারা মনে করছে যদি চেঞ্জ হয়, রেজিম চেঞ্জে কোনো রাজনৈতিক পরিবর্তন আসে, সেক্ষেত্রে সামরিক বাহিনী হয়তো ম্যানেজ করতে পারবে না, আইএসআই হয়তো কোনো সামহাও ম্যানেজ করতে পারে। এটা তাদের মনে হচ্ছে আর কি, কোনো একটা কারণে নিরাপত্তার বিষয়টি। বেশ, বোঝা যাচ্ছে। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ জানাবো এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর এখান থেকে যেভাবে হাফিজ সঈদের উপর নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এই সিসিটিভি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে, ড্রোনে নজরদারি চালানো হচ্ছে এই তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। তার মতো একজন ওয়ান্টেড, যে কিনা 26/11 মাস্টার মাইন্ড সহ একাধিক হামলার সঙ্গে যুক্ত, পেহেলগাঁও হামলাতে তার যোগ রয়েছে বলে খবর সামনে আসছে, তারপরেও তাকে নিরাপত্তায় মুড়ে ফেলা অবশ্যই প্রশ্নের মুখে পড়ছে পাক সরকার। অবশ্যই প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।